নমস্কার, আমি স্নিগ্ধা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাই গল্পগুলিতে। আজ রবিবারের সন্ধ্যেতে আপনাদের রোমাঞ্চ গল্পে শোনাচ্ছি কাঠের পা, কলমে হরিনারায়ণ চট্টোপাধ্যায়। আসুন শুরু করি গল্পটি। প্রথমে খোঁজটা পেল হরিয়ামালি। বেশ বেলা হয়েছে। এই সময় প্রফেসর উঠে পড়েন, সোজা রাস্তা ধরে বাদামতলা পর্যন্ত বেরিয়ে আসেন। তারপর বারান্দায় বসে চায়ে চুমুক দেন। হরিয়াই চা তৈরি করে দেয়, বিস্কুট কেনাই থাকে। হরিয়া উকি দিল, দরজা বন্ধ, জানালাগুলো। এটা অবশ্য খুবই স্বাভাবিক, কারণ এই পাহাড়ি জায়গায় শীতের প্রকোপ বেশ বেশি। একটু পরে হারিয়া দরজায় ধাক্কা দিল, কোনো সাড়া নেই। আশ্চর্য কাণ্ড, এরকম তো হবার কথা নয়। হরিয়া দরজায় কান পেতেই রইল। না, নিস্তব্ধ, ক্র্যাচের কোনো শব্দই নেই। ব্যাপারটা মোটেই ভালো ঠেকল না। হরিয়া বেরিয়ে গেল। একটু দূরে দীনবন্ধু বাবুর বাড়ি, অবসরপ্রাপ্ত নামজাদা সাব জজ, প্রফেসরের বিশেষ বন্ধু। হরিয়া ডাকল, সরকার বাবু, ও সরকার বাবু। বারান্দায় বেতের চেয়ারে বসে দীনবন্ধু সরকার একটা বই পড়ছিলেন। হরিয়ার চিৎকারে এগিয়ে এলেন। কি রে হরিয়া, ডাকছিস কেন? কি হয়েছে? আগে প্রফেসরকে এত করে ডাকছি, কোনো সাড়া পাচ্ছি নে। সে কি রে, চল আমি যাচ্ছি, চল। দীনবন্ধু সরকার কোট গায়ে দিয়ে হরিয়ার পিছন পিছন এ বাড়িতে এসে দাঁড়ালো। হরিয়া আবার দরজায় ধাক্কা দিল। দীনবন্ধু সরকার চিৎকার করলেন, প্রফেসর, ও প্রফেসর, শুনতে পাচ্ছেন? কোনো সাড়া নেই। দীনবন্ধু সরকার চিন্তিত হলেন। আমি ভালো বুঝছি না হরিয়া, তুই সাইকেলে করে একবার থানায় চলে যা, আমার নাম করে ছোট দারোগাকে আসতে বল। বলবার সঙ্গে সঙ্গে হরিয়া সাইকেলে বেরিয়ে গেল। দীনবন্ধু সরকার একটা গাছের গুঁড়িতে বসলেন। প্রফেসর এখানে আছেন বছর 10-এরও বেশি। কোনো এক কলেজে পড়াতেন, বিপত্নিক, ছেলে মেয়ে নেই, রিটায়ার করে এখানে আস্থানা বেঁধেছেন। নির্ঝঞ্ঝাট মানুষ। হরিয়া দেখাশোনা করে। আদিবাসী একটা প্রৌঢ়া দুবেলা এসে রেঁধে দিয়ে যায়। মাঝে মাঝে কিছু লোক আসতো। প্রফেসর বলতেন, ছাত্রের দল মাঝে মাঝে জ্বালাতে আসে। আর বলেন কেন, কিছু কি আর মনে আছে? এখন তো কত রকম নতুন নতুন থিওরি হয়েছে। প্রফেসর বোটানি পড়াতেন। মাঝে মাঝে কখনো গভীর জঙ্গলের মধ্যে চলে যান গাছপালা সংগ্রহ করতে। প্রফেসরের একটা পা নেই, হাঁটু থেকে কাঠের পা লাগানো, বগলে ক্র্যাচ। এই অসুবিধেই প্রফেসর অভ্যস্ত। অবসর গ্রহণ করার পরই এক দুর্ঘটনায় পা হারিয়েছিলেন। রাস্তা পার হতে গিয়ে বাঁশের তলায় পাটা থেঁতলে গিয়েছিল। জমে মানুষের টানাটানি ব্যাপার। পা কেটে বাদ দিয়ে প্রফেসর বাড়ি ফিরেছিলেন। প্রফেসর দীনবন্ধু বাবুর দাবার সঙ্গী। রোজ সন্ধ্যায় দুজনে দাবার ছক পেতে বসেন। খেলা জমে উঠলে দুজনের কেউই উঠতে চায় না। হরিয়া ডেকে ডেকে প্রফেসরকে উঠিয়ে নিয়ে যেত। সাইকেলের শব্দ হতে দীনবন্ধু বাবু ফিরে দেখলেন হরিয়া সাইকেলে ফিরছে। কি রে, কি হলো? ছোট দারোগা জিপে করে আসছেন। দীনবন্ধু বাবু রাস্তায় গিয়ে দাঁড়ালেন। একটু পরেই পথের বাঁকে জিপ দেখা গেল। শুকনো পাতার স্তূপ উড়িয়ে দুরন্ত বেগে আসছে জিপ। ঠিক দীনবন্ধু বাবুর সামনেই এসে জিপ থামল। জিপ থেকে ওসি মোহন সিং লাফিয়ে নামল। নমস্কার সরকার সাহেব, কি ব্যাপার? কিছু বুঝতে পারছি না। প্রফেসরের দরজায় ধাক্কা দিয়েও দরজা খুলতে পারছি না। চলুন চলুন দেখি একবার। মোহন সিং এর ইঙ্গিতে জিপ থেকে একজন কনস্টেবল নামল। বন্ধ দরজায় সজোরে বুটের লাথি। দরজার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। মোহন সিং হরিয়ার দিকে ফিরে বলল, বাড়িতে শাবল আছে? হরিয়া একটা শাবল এনে দিল। কনস্টেবল দরজার ফাঁকে শাবল দিয়ে চাপ দিল। কয়েকবার চাপ দেওয়ার পরই দরজার কবজা খুলে পাল্লা কাত হয়ে পড়ে গেল। মোহন সিং টান দিয়ে দরজা খুলে ফেলল। আগে মোহন সিং, তারপর কনস্টেবল,
অবশেষে দীনবন্ধু সরকার আর হরিয়া। বিছানার ওপর প্রফেসর শুয়ে। শোবার ভঙ্গিটা কারোরই ভালো ঠেকল না। কাছে গিয়ে দেখল দুটো চোখ বিস্ফারিত, মুখের দুপাশে ফেনা। মোহন সিং দেহের ওপর হাত রেখে বলল, অনেকক্ষণ আগে সব শেষ হয়ে গেছে, দেহ বেশ শক্ত। দীনবন্ধু বাবুর দিকে ফিরে মোহন সিং জিজ্ঞাসা করল, কত বয়স হয়েছিল ভদ্রলোকের? তা প্রায় ৬২ হবে। বয়সের আগেই কলেজ থেকে অবসর গ্রহণ করেছিলেন। আপনার কি মনে হচ্ছে? স্বাভাবিক মৃত্যু বলে তো মনে হচ্ছে না। দেখছেন চোখ মুখের ভঙ্গি যেন দম বন্ধ করে মারা হয়েছে। দীনবন্ধু জিজ্ঞাসা করলেন, কিন্তু কে মারল? সে বের হলোই বা কি করে, আর ঢুকলোই বা কি করে? ঘর তো ভেতর দিক থেকে বন্ধ। মোহন সিং একটু চিন্তিত হলো। এগিয়ে জানালাগুলো পরীক্ষা করলো। জানালাগুলো সব ভিতর থেকে ছিটকিনি দেওয়া, কাঠের পা আর ক্রাচ কোণের দেওয়ালে হেলান দিয়ে রাখা। তাহলে অতখানি এলো কিভাবে? মোহন সিং বলল, আগে ডেড বডি পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিই, রিপোর্ট কি বলে দেখি, তারপর সব ঠিক করা যাবে। কনস্টেবল জিপ নিয়ে বেরিয়ে গেল। মোহন সিং ঘরে তালা দিয়ে বাইরে এসে দাঁড়ালো। লোক এসে হাতের ছাপ নিয়ে যাবে। কলকাতা এখান থেকে বেশি দূরে নয়, দরকার হলে ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকেও লোক আসতে পারে। মোহন সিং দীনবন্ধু সরকারকে জিজ্ঞাসা করল, আপনি শেষ কবে প্রফেসরকে দেখেছিলেন? দীনবন্ধু বাবু শোকে মুহ্যমান হয়েছিলেন। ভাবতে তার আশ্চর্য লাগছিল, এত দ্রুত গতকাল রাত্রে তার সঙ্গে দাবা খেলেছিলেন। তবে একটু যেন অন্যমনস্ক। উনি খুব পাকা খেলোয়াড় ছিলেন, কোনোদিনও ওকে হারাতে পারিনি। কাল দুবার তাকে মাত দিয়েছি। আমি বলেছিলাম, কি হলো প্রফেসর, মনটা কোন দিকে? প্রফেসর চমকে উঠে বলেছিলেন, মন ঠিকই আছে, দুপুর থেকে শরীরটা খুব জুত নেই, আজ তাড়াতাড়ি উঠব। 7:30টার মধ্যে প্রফেসর উঠে পড়েছিলেন। আমি ভেবেছিলাম আমাদের তো বয়স হচ্ছে, শরীর সব দিন আর একরকম থাকতে নাই পারে। হরিয়াও প্রশ্নের উত্তরে নতুন কোনো আলোকপাত করতে পারল না। কেবল বলল, দুপুরবেলা দুটো লোক এসেছিল, বোধহয় ছাত্রই হবে, দরজা বন্ধ করে অনেকক্ষণ কথা বলেছিল। প্রফেসরের দেহ পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হলো। লোক এসে হাতের ছাপও তুলে নিল, নানা দিক থেকে ঘরের ফটোও তুলল। কলকাতায় ফরেন্সিক ডিপার্টমেন্টে পাঠানো হবে। দীনবন্ধু সরকার যখন বাড়ি ফিরলেন বেশ ম্রিয়মাণ অবস্থায়। বিশেষ কারোর সঙ্গে তিনি মিশতেন না, শুধুমাত্র প্রফেসর ছাড়া। এই বয়সে নতুন করে বন্ধু করাও সম্ভব নয়। দীনবন্ধু বাবুর স্ত্রী উদ্বিগ্ন চিত্তে অপেক্ষা করছিলেন। জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, কি শুনছি? বাড়িতে ঢুকতে ঢুকতে দীনবন্ধু বাবু বললেন, প্রফেসর মারা গেলেন। হঠাৎ? মানুষ কি আর বলে কয়ে মারা যায়? আমার কিন্তু সন্দেহ হচ্ছে। সন্দেহ? কিসের সন্দেহ? জলজ্জান্ত একটা লোক এইভাবে মারা যাবে? দেখি ডাক্তারের রিপোর্ট আগে আসুক। অন্যদিন দীনবন্ধু বাবু একটু বেরিয়ে আসেন, আজ বাড়ির মধ্যেই বসে রইলেন। মনটা খুব খারাপ। কে বলেছিল পরমায়ু পদ্মপাত্রে জল? একদম ঠিক কথা। বিকেলে বেড়াতে বেড়াতে থানার দিকে গেলেন। মোহন সিং থানাতেই ছিল। অভ্যর্থনা করে বলল, আসুন আসুন, কি খবর? খবর তো আপনাদের কাছে। এই একটু আগেই রিপোর্ট এসেছে, অবশ্য লিখিত রিপোর্ট নয়। ডাক্তার সেন ফোনে জানিয়েছেন যে মৃত্যু হয়েছে করোনারি অ্যাটাকে। যাক, নিশ্চিন্ত, নয়তো এই নিয়ে ঝামেলা হতো। করোনারি অ্যাটাকে? তাই তো বললেন। প্রফেসরের হার্টের অবস্থার কথা কিছু জানেন আপনি? উনি কোনো কিছু বলেছেন আপনার কাছে? না, হার্টের অবস্থা খারাপ এমন কথা তো বলেননি কোনোদিনও। তবে খুব সাবধানী লোক ছিলেন। 3 মাস অন্তর রক্ত পরীক্ষা করাতেন, সুগার, কোলেস্টেরল, ইউরিয়া সব চেক করাতেন। মোহন সিং দার্শনিকের ভঙ্গিতে বলল, আর মশাই, যতই চেক করান, মৃত্যু যখন থাবা বসায় তখন কিছুর পরোয়া করে না, সব রিপোর্ট বানচাল করে দেয়। আচ্ছা, চলি। দীনবন্ধু বাবু উঠে দাঁড়ালেন।
মোহন সিংহ সঙ্গে সঙ্গে উঠল। স্যার, এই খবরের জন্য আপনি এতটা হেঁটে এলেন কেন? বাড়িতে ফোন তো রয়েছে, ফোন করে জেনে নিলেই তো পারতেন। একটু হাঁটতেও বেরিয়েছিলাম, সেই সঙ্গে খবরটাও নিয়ে গেলাম। দীনবন্ধু সরকার বাড়ি ফিরে এলেন। সামনের বাগানে স্ত্রীর সঙ্গে দেখা হলো। স্ত্রী এগিয়ে এসে বললেন, আমি একটা কাজ করেছি। কাজ? কি কাজ করেছো? পারিজাত বক্সিকে ফোন করে দিয়েছি। দীনবন্ধু ভ্রু কুঞ্চিত করলেন। পারিজাত বক্সিকে? পারিজাত বক্সির নাম শোনোনি? বিখ্যাত শখের গোয়েন্দা। দীনবন্ধু বাবুর মনে পড়ে গেল, পারিজাত বাবু সম্বন্ধে চমকপ্রদ সব কাহিনী এখানে ওখানে শুনেছেন, খবরের কাগজের পাতায় পড়েছেন। বিখ্যাত গোয়েন্দা, ব্যোমকেশ বক্সির ভাইপো। আর একটা কথাও মনে পড়ে গেল, গৃহিণীর সঙ্গে পারিজাত বাবুর লতায় পাতায় কি একটা সম্পর্কও যেন আছে। তা কি বললেন পারিজাত বক্সি? আজ রাত 7:30টার মধ্যে পৌঁছে যাবেন। দীনবন্ধু হাত ঘড়ি দেখলেন, প্রায় 6টা, শীতের বিকাল, এর মধ্যে সন্ধ্যার রূপ নিয়ে নিয়েছে। তাহলে তো দেখছি স্টেশনে কাউকে পাঠাতে হয়। কাকে আর পাঠাবে, কেউ তো ওকে চেনে না। তাছাড়া উনিও বলেছেন কাউকে স্টেশনে পাঠানোর কোনো দরকার নেই, উনি ঠিক চিনে আসতে পারবেন। দুজনে অপেক্ষা করলেন। 8:30 বাজল। পারিজাত বাবুর দেখা কিন্তু নেই। স্টেশন খুব দূরেও নয়, মিনিট 10-এর পথ, রিক্সায় মিনিট 5 লাগে। ট্রেন কিন্তু ঠিক সময়েই এসেছে, ট্রেনের শব্দ বাড়ির থেকেই পাওয়া গেছে। 9টা বাজল। দীনবন্ধু বাবু জিজ্ঞাসা করলেন, কই গো, তোমার পারিজাত বক্সির কি খবর? কি জানি, ঠিক বুঝতে পারছি না তো। আমাকে তো বললেন নিশ্চয়ই আসবো। আর এসেই বা কি লাভ? প্রফেসরের স্বাভাবিক মৃত্যুই তো হয়েছে, কি আর করবে এসে। 9:45। দুজনে যখন শুতে যাচ্ছে, বাড়ির সামনে রিক্সা এসে থামলো। সুটকেস হাতে নিয়ে পারিজাত বক্সি নামলেন। দীনবন্ধু বাবু পারিজাত বক্সিকে কোনোদিনও দেখেননি, তিনি কৌতূহলী দৃষ্টিতে দেখতে লাগলেন। দীনবন্ধু বাবুর স্ত্রী এগিয়ে গিয়ে বললেন, খুব লোক যা হোক আপনি, এই আপনার 7:30টা? পারিজাত বক্সি হাত জড়ো করে দুজনকে নমস্কার করে বললেন, দেরি করে আসার জন্য মাপ চাইছি, কতগুলো কাজ সেরে এলাম। কথা হলো খাবার টেবিলে। দীনবন্ধু বাবুর ঠিক সময়ে খাবার অভ্যাস, তিনি আগেই খেয়ে নিয়েছিলেন। তার স্ত্রী আর পারিজাত বক্সি একসঙ্গে খেতে বসলেন। একটা চেয়ার নিয়ে দীনবন্ধু বাবুর সামনে বসে রইলেন। আমি বাড়িটা দেখে এলাম, করোনারি অ্যাটাক কিনা জানি না, তবে হার্ট ফেল করে আপনাদের প্রফেসর মারা গেছেন, সেটুকু বোঝা যাচ্ছে। বিষ জাতীয় কিছু পাওয়া যায়নি, দেহ বিষের কোনো প্রতিক্রিয়া নেই। কিভাবে মৃত্যু হয়েছে বলে আপনার বিশ্বাস? দীনবন্ধু বাবুর প্রশ্নের উত্তরে পারিজাত বক্সি বললেন, এত তাড়াতাড়ি কিছু বলা মুশকিল, আমাকে দিন কয়েক সময় দিন। খাওয়া দাওয়ার পর সুটকেস থেকে কোলের বালিশ আর একটা বিলাতি কম্বল বের করে পারিজাত বক্সি বললেন, আমি চলি। দীনবন্ধু বাবু আর তার স্ত্রী দুজনেই অবাক। এত রাত্রে আপনি আবার কোথায় যাবেন? আমি প্রফেসরের বাড়িতে শোবো। কিন্তু সে বাড়ি তো তালা বন্ধ। আমি থানায় গিয়ে মোহন সিংয়ের সঙ্গে দেখা করে চাবি নিয়ে তবেই এসেছি। আচ্ছা, গুড নাইট, কাল সকালে দেখা হবে। পারিজাত বক্সি বেরিয়ে গেলেন। বাড়ি খালি, হরিয়ামালিও নেই। প্রফেসরের মৃত্যু হবার পর তার আর এখানে রাত কাটাতে সাহস হয়নি। তালা খুলে পারিজাত বক্সি ভিতরে ঢুকলেন। হাতড়ে হাতড়ে সুইচ টিপে আলো জ্বালালেন। তারপর এ ঘর ও ঘর ঘুরে বেড়ালেন। দুটো মাত্র ঘর, একটা একটু বড় আর একটা একটু ছোট। শোবার ঘরে একটা সেলফ, তাতে কিছু বটানির বই, কিছু হালকা নোভেল, মাঝখানে একটা গোল টেবিল, একটা খাট। ভিতরের ঘরে একটা আলনা, তাতে কিছু জামা কাপড় ঝুলছে, একটা দেওয়াল আলমারি, তাতে কয়েকটা ওষুধের শিশি। সেগুলো পড়ে মনোযোগ দিয়ে পারিজাত বক্সি দেখলেন, ঘুমের বড়ি, মাথা ধরার অ্যানাসিন, ডায়াবেটিস। শেষের ওষুধটা দেখে মনে হলো প্রফেসরের ডায়াবেটিস ছিল। একদিকে একটা ফাইল, সেটা পেরে নিয়ে পারিজাত বক্সি বিছানায় বসলেন। পরপর রক্তের রিপোর্ট, সবই স্বাভাবিক। শেষ দিকে ডায়াবেটিসের লক্ষণ দেখা দিয়েছিল, কিন্তু রক্তের শর্করার মাত্রা অত বেশি নয় যে তিনি মারা যাবেন। পারিজাত বক্সি এবার আনলায় ঝুলানো জামা কাপড়গুলো তন্ন তন্ন করে খুঁজলেন।
লম্বা কোটের পকেটে কিছু গাছের পাতা, বোধ হয় তার বোটানি চর্চার জন্যই, একটা রুমাল, নস্যির কৌটা। সব দেখা হলে পারিজাত বক্সী প্রফেসরের বিছানাটা তুললেন। না, কিচ্ছু নেই। এ ভদ্রলোকের বোধ হয় কেউ কোথাও ছিল না, কোনো চিঠিপত্র কিচ্ছুটি নেই। এমনকি যে ছাত্রেরা আসা যাওয়া করত তারাও কোনোদিনও এক লাইন লিখে খোঁজ পর্যন্ত নেয়নি। রীতিমতো আশ্চর্যজনক। পারিজাত বক্সী হাত বাড়িয়ে ঘড়িতে সময় দেখলেন। এখন বাজে রাত্রি 12টা। মাটিতে কম্বল বিছিয়ে শুয়ে পড়লেন তিনি। ঘুম ভাঙল বেশ বেলায়। পারিজাত বক্সী উঠে ঘরের চেহারাটা আরো একবার দেখে নিলেন। কোণের দিকে একটা ক্রাচ আর একটা কাঠের পা। তিনি আগেই শুনেছিলেন দুর্ঘটনায় প্রফেসর একটা পা হারিয়েছিলেন, কাঠের পা ব্যবহার করতেন। পারিজাত বক্সী উঠে গিয়ে ক্রাচ আর কাঠের পাটা নিয়ে এলেন। ক্রাচটার নামই বিলেতি কোম্পানির, চকচকে পালিশ, দামি কাঠ। বগলে চেপে রাখার জায়গাটা মোটা রবারের। অবশ্য সেটা খুবই স্বাভাবিক, সারা জীবনের জিনিস। কাজেই এই নিত্যদিনের সঙ্গীটির পেছনে প্রফেসর পয়সা খরচ করবেন এটাই আশা করা যায়। ক্রাচটি নাড়াচাড়া করতে করতে পারিজাত বক্সীর ভুরু কুঞ্চিত হয়ে এলো। ক্রাচটির মাঝামাঝি জায়গায় একটা স্ক্রু। এখানে স্ক্রু থাকবার তো কোনো কারণ নেই। স্ক্রুটি নাড়াচাড়া করতে করতে ক্রাচটিও দুই ভাগে ভাগ হয়ে গেল। ওপরের অংশটি ছোট, নিচের অংশটি বড়। আরো আশ্চর্যের ব্যাপার, নিচের অংশটি ফাঁকা। কাগজপত্র গুটিয়ে কিংবা কোনো জিনিসপত্র বেশ রাখা যায়। ক্রাচটি কোলে নিয়ে পারিজাত বক্সী চুপচাপ বসে রইলেন। জীবনে ক্রাচ অনেক দেখেছেন, কিন্তু ঠিক এইভাবে ফাঁপা ক্রাচ এর আগে আর কখনো দেখেননি। গোপনীয় দলিল, নিষিদ্ধ জিনিসপত্র রাখার পক্ষে একেবারে আদর্শ ব্যবস্থা। কিন্তু প্রফেসর কি ধরনের লোক ছিলেন যে এই প্যাটার্নের ক্রাচ তার ব্যবহারের জন্য প্রয়োজন হয়ে পড়েছিল? রোদ পড়েছে। পারিজাত বক্সী ক্রাচ আর কাঠের পা কোণের দিকে সরিয়ে রেখে উঠে পড়লেন। হাত মুখ ধুয়ে দরজায় তালা দিয়ে দীনবন্ধুবাবুর বাড়ি চলে এলেন। দীনবন্ধুবাবু বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। পোশাক দেখে মনে হয় প্রাতঃভ্রমণ শেষ করে অপেক্ষা করছেন। পারিজাত বক্সীকে দেখে বললেন, কাল অনেক রাতে ক্লান্ত হয়ে ঘুমোচ্ছেন বলে আর আপনাকে ডাক পাঠাইনি। পারিজাত বক্সী বললেন, আপনার সঙ্গে প্রফেসরের আলাপ কি এখানে, না তার আগে? বাড়ির মধ্যে ঢুকতে ঢুকতে দীনবন্ধুবাবু উত্তর দিলেন, না না, আগে আলাপ ছিল না, এখানেই আসার পর। ভদ্রলোকের আসল নাম তো তারানাথ রায়। হ্যাঁ, কলেজে প্রফেসরি করতেন বলে সবাই প্রফেসরই বলতো। কোন কলেজে পড়াতেন জানেন আপনি? শুনেছিলাম তো মেট্রোপলিটন কলেজের বোটানির প্রফেসর ছিলেন। দুর্ঘটনায় একটা পা কাটা যায়? তাই তো শুনেছি। আচ্ছা, আপনি প্রফেসরের বাড়িতে গেছেন কোনোদিনও? হ্যাঁ, গেছি বই কি, তবে উনি আমার বাড়ি বেশি আসতেন। এমন কি কোনোদিনও হয়েছে আপনার সামনে ওর ছাত্রের দল এসেছে? হ্যাঁ, হয়েছে। আপনার সামনে উনি তাদের সঙ্গে বোটানি নিয়ে আলোচনা করতেন? না, ছাত্রদের বলতেন, তোমরা একটু বসো, এর সঙ্গে কথা শেষ করে তোমাদের কথা শুনবো। চা জল খাবার শেষ করে পারিজাত বক্সী বললেন, দীনবন্ধু বাবু, আমি আজ আবার কলকাতা যাব। কলকাতায়? হ্যাঁ, আমার কতগুলো কাজ আছে। সম্ভব হলে আজ রাত্রে ফিরবো কিংবা কাল। আপনাকে একটা কাজ করতে হবে। কি বলুন? আমি তালার ওপর তামার তালা দিয়ে যাচ্ছি। মোহন সিং যদি আসেন বলবেন যেন প্রফেসরের বাড়ির মধ্যে ঢোকার চেষ্টা না করেন।